যতীনবাবুর মনে কোনো শান্তি নেই। রিটায়ার করে নিরিবিলিতে থাকবেন বলে শহরগুলিতে একখানা বাড়ি কিনেছেন। ছিমছাম দোতলা বাড়ি, সামনে পিছনে অনেকখানি বাগান। বাড়িতে আগের মালিকই নানা রকম গাছপালা লাগিয়েছিলেন। যতীনবাবুর খুব বাগানের শখ, তাই আগের গাছ তো কাটেননি, বরং নিজেও নানা রকম নতুন চারা লাগিয়েছেন। মোটা মানুষ, তাই বাগানের দেখাশোনা করার জন্য মালিও রাখা হয়েছে। নিজেরা এমনিতে ঝাড়া হাত পা। 2 মেয়ের বিয়ে হয়ে গেছে, তারা 9 মাসে 6 মাসে আসে। বাড়িতে লোক বলতে যতীনবাবু নিজে, তাঁর স্ত্রী আর বাপের আমলের চাকর নিবারণ। অবসর নেওয়ার পর বাগান করে বই পড়ে জীবনটা বেশ খুশিতে কাটিয়ে দেবেন বলেই বাড়িটা কিনেছিলেন যতীনবাবু। কিন্তু এখন এই বাগানই হয়ে দাঁড়িয়েছে তার অশান্তির কারণ। পিছনের বাগানে নানা রকম ফলের গাছ, আম, জাম, পেয়ারা, জামরুল, পেঁপে। গাছে প্রচুর ফল হয়, পাকে, কিন্তু তার স্বাদ নেওয়ার সুযোগ যতীনবাবুর খুব একটা হয় না। এই তো কদিন ধরেই দেখছিলেন গাছের পেঁপেটা কমলা রং ধরেছে। ভেবেছিলেন নিবারণকে বলবেন পেড়ে রাখতে, দুপুরে ঘুম থেকে উঠে খাওয়া যাবে। গাছ পাকা পেঁপের স্বাদই আলাদা। কিন্তু নিবারণকে আর বলার সুযোগই হলো না। তার আগেই গাছ থেকে পেঁপে হাওয়া। রেগে আগুন হয়ে সারা বাড়ি দাপিয়ে বেড়ালেন যতীনবাবু। পেঁপে চোরকে ধরতে পারলে পুলিশে দিয়ে জেল খাটাবেন এ কথাও ঘোষণা করলেন। কিন্তু লাভ হলো না কিছুই, চোরের সন্ধান মিলল না। তবে সব সময়ই যে এমন চুপে চাপে চুরি হয় তা নয় মোটেই, ডাকাতিও হয়। সেদিন ভোরবেলা ঘুম থেকে উঠে ছাতে বেড়াচ্ছিলেন যতীনবাবু। ভোরের ঠান্ডা হাওয়ায় শরীর শীতল হয়, মন প্রশান্ত থাকে। হঠাৎ দেখেন পেয়ারা গাছের মাথাটা নড়ছে। তখনই ছুটে গিয়ে ছাদের পাঁচিল ধরে ঝুঁকে পড়তেই দেখা গেল সাদা প্যান্ট আর সবুজ জামা, দিব্যি গাছে চড়ে বসেছে। ব্যাস, আর যায় কোথায়! অমনি এক বোম্বাই হাঁক ছাড়লেন যতীনবাবু। এই কেডা? আমি পিন্টু। নির্ভীক উত্তর। কি করছিস ওখানে? নাম শিগগির। পেয়ারা পাচ্ছি তো, টিফিনের পয়সা দিয়ে আইসক্রিম খাবো না? মর্নিং স্কুল, মা টিফিনের জন্য যে পয়সা দিয়েছে তা দিয়ে আইসক্রিম খাওয়া হবে, তাই টিফিনে খাওয়ার জন্য যতীনবাবুর গাছ থেকে পাকা পেয়ারা পেড়ে নিয়ে যাচ্ছে। পিন্টুর কথার মর্মোদ্ধার করতে কয়েক মুহূর্ত সময় লেগেছিল যতীনবাবুর। তারপরই রাগে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে একটা কিছু ছুঁড়ে মারার চেষ্টায় হাত গিয়ে পড়ল হাঁড়িতে রাখা খোল পচা জলে। ছাতের কলে হাত ধুয়ে কোনো রকমে ছুটতে ছুটতে যতীনবাবু যখন নিচে নামলেন, পিন্টু তখন স্কুলে গিয়ে ক্লাসে বসে পড়েছে। এই পিন্টুর মা বাবার কাছে নালিশ করব আমি। নিবারণ, এখনই যা ওর বাবাকে ডেকে নিয়ে আয়। কার বাবাকে ডাকবো? পিন্টুকে তো চিনি না। রাস্তা দিয়ে কত ছেলেপুলে যায়, তাদের বাড়িঘর জেনে বসে আছি নাকি আমি? নিবারণের কথায় আগুনে যেন ঘি পড়ল। চিরবির করে উঠে যতীনবাবু বললেন, তবে যা, স্কুল থেকে ধরে নিয়ে আয়। মর্নিং স্কুল। কোন স্কুলে কোন ক্লাসে জানা তো? কোন স্কুল কোন ক্লাস জানো তো? এ পাড়ায় কিন্তু 3-4টে মর্নিং স্কুল আছে। স্ত্রীর ঠান্ডা গলা শুনে যতীনবাবু বুঝে গেলেন পিন্টুর খোঁজ পাওয়া কঠিন, কিন্তু হেরে যেতে তিনি রাজি নন। তাই ঠিক করলেন নিজের ঘর নিজেই সামলাবেন। ডাক পড়ল নিবারণের। গাছের সব পেয়ারা পেড়ে ফেল, হুকুম দিলেন যতীনবাবু। তারপর অত পেয়ারা কি হবে? গিন্নি জানতে চান। চালের মধ্যে রেখে দেবে, পেকে গেলে খাবো। অত পেয়ারা পাকতে হলে আগে বড় বড় 2খানা ড্রাম ভরে চাল কিনে এনো। মোটা চাল আনাই ভালো, পেয়ারার গন্ধ হলে সে চাল তো আর ভাত খাবার যোগ্যই থাকবে না। তাছাড়া ওষুধপত্রেরও জোগাড় করতে হবে। পো ধরে নিবারণ।
অত অত পেয়ারা খেয়ে বাবুকে যদি আবার ঘন ঘন বাথরুম যেতে হয় তাহলে তার ব্যবস্থাও আগে থাকতে করে রাখা চাই। ও, তার মানে তোমাদের আসল কথা হলো গাছের ফল পাকুড় ওইসব ভূত প্রেতদের ভোগেই লাগবে। বালাই ষাট, ভূত প্রেত হতে যাবে কোন দুঃখে? খাবার জিনিস ছেলেপুলেরা খেয়েছে, এতে অত রাগের কি আছে বাপু? গিন্নির কথা শুনে রাগে গুম গুম করতে করতে ঘরে চলে যান যতীনবাবু। গিন্নি আর নিবারণই যে আসলে ঘরশত্রু বিভীষণ এমন সন্দেহ তার অনেক দিন ধরেই হচ্ছিল। হাতে নাতে দু একবার প্রমাণও যে মেলেনি তাও নয়। এই তো সেবার গাছে একটা মস্ত মর্তমান কলার কাঁদি পড়ল। সময় থাকতে সেটাকে কাটিয়ে ঘরে তুলেও রেখেছিলেন। চমৎকার সোনালি রঙের কলা, মুখে দিলে যেন মাখনের মতন গলে যায়। এবেলা ওবেলা খাচ্ছেন দিব্যি। উমা, সেদিন বিকেলে বাজার থেকে ফেরার সময় দেখেন গেটের কাছে 5-7টা ফ্রক আর হাফ প্যান্টে মিলেমিশে দাঁড়িয়ে। গিন্নি তাদের কলা ভিলোচ্ছেন। যতীনবাবু প্রায় বাঘের মতো গাঁক করে পড়ে হুঙ্কার দিলেন, কি হচ্ছে সবার? ছেলেগুলো তো সঙ্গে সঙ্গে দে দৌড়। গিন্নি কিন্তু নির্বিকার। বলে কি না, অনেকগুলো কলা পেকে উঠেছিল, তাই ভাবলাম ছেলেগুলোকে দিই, বিকেলে খেলাধুলো করে, খিদে পায় তো। না, দেবে না, দিতে পারবে না, আমার হুকুম। হুকুমটি জারি করে ঘরে ঢুকলেন যতীনবাবু, পিছন পিছন গিন্নি। আর ঢুকেই ডাক দিলেন, নিবারণ, একবার এদিকে আয় তো বাবা। চিলেকোঠার ঘর থেকে বড় ঝুড়িটা পেরে আন। কেন গিন্নিমা? জানতে চাইল নিবারণ। ঝুড়িতে কলাগুলো ভালো করে সাজিয়ে গুছিয়ে রাখ, তোর বাবু সকালে বাজার বসলে মাথায় করে নিয়ে গিয়ে বেচে আসবে, না হলে দুদিন বাদে পচা কলার গন্ধে বাড়িতে টেকা যাবে না। হ্যাঁ গা, গাছে জামরুলো হয়েছে অনেক, খানিক দিয়ে দেব ঝুড়িতে গুছিয়ে। এরপর গিন্নিকে যদি যতীনবাবুর ঘরশত্রু বিভীষণ মনে হয় তাহলে নেহাত দোষ দেওয়া যায় না। তবে ইদানিং যতীনবাবুর দুশ্চিন্তাটা খুব বেশি বেড়ে গেছে। সামনেই সরস্বতী পুজো, এদিকে এবার শীতে সারা বাগানে থরে থরে ফুল ফুটেছে। গোলাপ, চন্দ্রমল্লিকা, ডালিয়া, কি নেই এখানে। ছোট ছোট টব যেন আলো হয়ে আছে। এসব ফুল ঠাকুরের পুজোয় লাগে না, তাই বেশ খানিকটা নিশ্চিন্তই ছিলেন। কিন্তু চাঁদা নিতে এসে পাড়ার ছেলেরা যখন বলে বসলো, মেসোমশাই কয়েকটা টব দেবেন, প্যান্ডেলে সাজাবো, তখন তো যতীনবাবুর চুল খাড়া। সেই মুহূর্তে তাদের দূর করে তাড়িয়ে দিলেন ঠিকই, কিন্তু মনের মধ্যে ভয় ঢুকল, টব শুদ্ধ যদি চুরি করে নিয়ে যায় তাহলে কি করে আটকাবেন? টবের গায়ে তো আর নাম লেখা নেই, ফুলের গায়েও নেই। অনেক ভেবে চিনতে যতীনবাবু দেখলেন টব চুরি আটকানোর একমাত্র উপায় হলো পাহারা দেওয়া, পুজোর অন্তত 2 দিন আগে থেকে। কিন্তু পাহারাটি দেবে কে? নিবারণকে বিশ্বাস করা যায় না, সে তো চোরদেরই দলে। তিনি নিজেও ভারী ঘুম কাতুরে, তার উপর তাঁর আবার বেজায় ভূতের ভয়। তাহলে কাকে বলবেন পাহারা দিতে? এই সব 7-5 ভাবতে ভাবতে হঠাৎ যতীনবাবুর মাথায় একটা বুদ্ধি খেলে গেল। তিনি সোজা চলে গেলেন স্টেশনের কাছে বিহারি পালোয়ানদের কুস্তির আখড়ায়। সব কথা শুনে আখড়ার মালিক হাঁক পারলেন, এই ভীমা, ইধর আও। এমনি এক বিরাট মুস্কো পালোয়ান এসে হাজির, ইয়া তার ছাতি, ইয়া গোফ। মালিক বললে, ये भीमा के लिए जान बाबू, सब बच्चा डर के मारे भागবে। কথাটা মনে ধরল যতীনবাবুর। সত্যি ভীমার পাশে পাড়ার ছোড়াগুলো যেন নেংটি ইঁদুর। দরদস্তুর করে ঠিক হলো সরস্বতী পুজোর আগের 2 রাত বাড়ি পাহারা দেবে ভীমা। প্রতি রাতের জন্য তাকে দিতে হবে 100 টাকা। সব ঠিকঠাক করে বাড়ি ফিরলেন যতীনবাবু, কিন্তু কথাটা কাউকে বললেন না, গিন্নিকেও না।
যথারীতি সরস্বতী পুজোর দুদিন আগে রাত 8টা নাগাদ হাতে একটা মস্ত লাঠি নিয়ে ভীমা এসে হাজির। তাকে দেখে গিন্নি তো অবাক। যতীনবাবুই এগিয়ে এসে বললেন, বুঝলে, এ হলো গিয়ে ভীমা, মস্ত পালোয়ান। এখন 2-3 দিন ও রাতে বাড়ি পাহারা দেবে, পাড়ার ছোড়াগুলো যাতে ফুল টুল চুরি করতে না পারে, তাই আর কি। গিন্নির মুখ দেখে ভালো মন্দ কিছুই বোঝা গেল না। যতীনবাবু আরও একটু উৎসাহী হয়ে বললেন, আমিও এ কয়দিন নিচের ঘরেই শোব, বুঝলে। ছোড়াগুলো যদি আসে আর ভীমা ওদের তাড়া তাড়া করে, তাহলে ওকে সাহায্য করতে পারবো। গম্ভীরভাবে পান মুখে দিয়ে গিন্নি এবার বললেন, দেখো, বুড়ো বয়সে ছোটাছুটি করতে গিয়ে আবার হাত পা ভেঙো না যেন। প্রথম রাতটা কাটল নির্বিঘ্নেই। ভীমা একটু পরে পরেই উঠে বাগানে ঘুরে ঘুরে পাহারা দিয়েছে। মাঝে মাঝে হাঁকও পেরেছে। ফুলচোরদের কাউকে আশেপাশে দেখা যায়নি। যতীনবাবুর আশা দ্বিতীয় রাতও নির্বিঘ্নে কাটবে। ভীমার চেহারা দেখে ছেলেপিলেরা কেউ বাড়ির কাছে ঘেঁষবে না। শুক্লা পঞ্চমীর আগের রাত। আকাশে অল্প চাঁদের আলো। মাঘ মাসের শেষ দিক হলেও এখনও ঠান্ডা আছে বেশ। ভীমা তাই মোটা একটা আলোয়ান জড়িয়ে যতীনবাবুর ঘরে ঢোকার সদর দরজার সামনে যে দুধারে সিঁড়ি আছে সেখানে বসেছে। ঠিক ওপারেই দোতলার ঝুল বারান্দা। রাত বাড়ছে, চারপাশ শুনশান। হালকা কুয়াশায় রাস্তার আলোগুলো ঝাপসা। চুপ করে বসে থাকতে থাকতে একটু ঢুলুনি এসেছিল ভীমার। হঠাৎ মনে হলো নাকে কিসে যেন সুড়সুড়ি দিচ্ছে। তক্ষুনি চোখ খুলেই তো ভিড়মি খাওয়ার জোগাড়। তার ঠিক সামনে শূন্যে ঝুলছে একটা নরকঙ্কাল। সাদা সাদা হাড়ের আঙুল দিয়ে ইশারা করে ডাকছে তাকে। কয়েক মুহূর্ত, তারপরেই বাপরে মার গয়া বলে বিকট এক চিৎকার করে উঠে প্রাণপণে দরজা ধাক্কাতে লাগলো ভীমা। ফুলচোর ধরা পড়েছে ভেবে ছুটে এসে দরজা খুললেন যতীনবাবু। অমনি ভূত ভূত মার গয়া বলে চেঁচিয়ে তাকে জাপটে ধরল ভীমা। ভূত পাছে ঘরে ঢুকে পড়ে এই ভয়ে কোনো রকমে তাকে টেনে সরিয়ে দরজাটা বন্ধ করলেন যতীনবাবু। কিন্তু আলো জ্বালালে যে ভূত পালায় সে কথা মাথায় এলো না। তাই অন্ধকারেই দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রাণপণে চেঁচাতে লাগলেন, যতক্ষণ না নিবারণ এসে সুইচ টিপল। ভীমা আর কিছুতেই বাইরে যেতে রাজি হলো না। বাড়িতে যে ভূত আছে সে কথা বাবু আগে বলেনি বলে মহা রাগমাগও করতে লাগলো। শেষ পর্যন্ত নিবারণবাবুর ঘরের মেঝেতে একটা শতরঞ্চি বিছিয়ে তার ওপর কম্বল পেতে দিল নিবারণ। সেই কম্বলে বসে সারা রাত সজোরে সীতারাম জপ করতে লাগলো ভীমা। খাটে শুয়ে বিড়বিড় করে রাম রাম জপ করতে লাগলেন যতীনবাবুও। সরস্বতী পুজোর বিকেল। গিন্নি গেছেন পাড়ার প্যান্ডেলে বাচ্চাদের বিচিত্রানুষ্ঠান শুনতে। আগের দিন রাতে বাগানের সব টব চুরি হয়ে গেছে। তবে তা নিয়ে যতীনবাবুর আর বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। দোতলার ঝুল বারান্দায় মনমরা হয়ে বসে তিনি শুধু ভাবছেন, এই ভূতের বাড়িতে তো আর থাকা চলবে না। এত শখ করে কেনা বাড়িটা তাহলে বিক্রি করে দিতে হবে। এমন সময় নজরে পড়ল বারান্দার রেলিংয়ে জড়িয়ে আছে খানিকটা কালো সুতো। কীরকম যেন সন্দেহ হলো যতীনবাবুর। উঠে গিয়ে গিন্নির ঘরটা খুঁজতে লাগলেন। বেশিক্ষণ খুঁজতে হলো না। আলমারির পিছনটা হাতড়াতেই বেরিয়ে এলো কালো চার্ট পেপারের ওপর সাদা পোস্টার কালারে আঁকা নরকঙ্কাল। পিছনে ঝাঁটার কাঠি লাগানো সরু সরু দুটো হাত দুপাশে ল্যাক প্যাক করে ঝুলছে।